হঠাৎ করেই ভারতের নিউক্লিয়ার প্রোগ্রাম কি ধাক্কা খেতে চলেছে? মানে ভারতের পরমাণু বোমা বানানোর যে প্রক্রিয়া সেটাকে কি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হচ্ছে ভারত? আপনারা জানেন পরমাণু বোমা বানানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হলো ইউরেনিয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক দুদিন আগে অস্ট্রেলিয়া সফরে গেছিলেন এবং এই সফরে একটি মেগা চুক্তি ভারত কিন্তু নতুন করে রিভাইভ করেছে, যেখানে প্রায় 10 বছর পর ভারতকে ইউরেনিয়াম দিতে চলেছে অস্ট্রেলিয়া। তা সত্ত্বেও কেন হঠাৎ করে পারমাণবিক বোমা বানানোর প্রক্রিয়াকে স্থগিত করতে হচ্ছে ভারতকে? মানে ইউরেনিয়াম বিদেশ থেকে আনার পরেও কেন ভারতকে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে স্থগিত করতে হচ্ছে, তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি শুধু নয়, ভারতের সেনাবাহিনীর সাপেক্ষেও এই ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবে। প্রথমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক দুদিন আগে অস্ট্রেলিয়া সফরে গেছিলেন এবং সেই সফরে চুক্তি অনুযায়ী 10 বছর পর অস্ট্রেলিয়া কিন্তু কমিট করেছে যে ভারতকে তারা ইউরেনিয়াম সাপ্লাই করবে। আর একই দিনে মেঘালয়ের সিএম অর্থাৎ চিফ মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি মেঘালয়তে আর কখনো ইউরেনিয়াম উত্তোলন করতে দেবে না। এবার প্রশ্ন হলো, তাতে ভারতের লাভ না ক্ষতি? দেখুন, ভারত যতই মেঘালয় বলুন, ভারত যতই বহির্বিশ্ব থেকে ইউরেনিয়াম নিয়ে আসুক না কেন, মানে অস্ট্রেলিয়া, কাজাকিস্তান, কানাডা থেকে ইউরেনিয়াম নিয়ে আসুক না কেন, সেই ইউরেনিয়ামকে কিন্তু কাজে লাগিয়ে পরমাণু বোমা বানাতে পারে না। কারণ সেই ইউরেনিয়াম ভারত নিয়ে আসছে আইএই অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, তার যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইনকে ফলো করে। সেই ইউরেনিয়াম কিন্তু ভারত নিয়ে আসতে পারে ভারতে শুধুমাত্র তাদের সিভিলিয়ান পারপাসে ব্যবহার করার জন্য, মানে ইলেকট্রিসিটি পারপাসে ব্যবহার করার জন্য, বা কখনো মেডিকেল আইসোটোপ ব্যবহার করার জন্য, অর্থাৎ মনুষ্য কল্যাণে ব্যবহার করার জন্য সেই ইউরেনিয়াম কিন্তু ভারত ব্যবহার করতে পারে, যেগুলো অস্ট্রেলিয়া, কানাডা বা কাজাকিস্তান থেকে ভারত নিয়ে আসছে। কিন্তু পরমাণু বোমা বানানোর জন্য ভারতের প্রয়োজন ডোমেস্টিক ইউরেনিয়াম, যা ভারত কিন্তু মেঘালয় থেকে দিনের পর দিন উত্তোলন করত। এখন মেঘালয়ের সিএম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি আর কোনো অবস্থাতেই ইউরেনিয়াম উত্তোলন করতে দেবে না। ফলে ভারতের 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম সাময়িকভাবে যে বাধাপ্রাপ্ত হচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে 2015 সালে হওয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউক্লিয়ার কোঅপারেশন এগ্রিমেন্ট অচিরেই চালু হচ্ছে ভারতে। এবার প্রশ্ন হলো, মেঘালয় কেন এই ধরনের সিদ্ধান্ত নিল? মেঘালয়ের চিফ মিনিস্টার কনরাড সাগমা তিনি বলেছেন যে শিলংয়ে তিনি আর কোনো অবস্থাতেই ইউরেনিয়াম উত্তোলন করতে দেবে না। একাধিক কারণ, প্রধান কারণ হলো এখানে বাইরে থেকে জমি কেনার একটা চেষ্টা করা হচ্ছে, দালালরা জমি কন্ট্রোল করছে এবং এই অঞ্চলের ন্যাচারাল রিসোর্সের উপর বহির্বিশ্বে নজর পড়েছে। এই ধরনের এক ভাষা ভাষা কারণ মেঘালয়ের পক্ষ থেকে আমাদের সামনে রাখা হয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ডোমেস্টিক ইউরেনিয়ামের কোনো অল্টারনেটিভ ভারতের কাছে কিন্তু নেই। দেখুন, এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে আগে আপনাদের সহজ করে বলি। 2008 সালে এই ইউরেনিয়াম সংক্রান্ত এনরিচমেন্টের কিছু নির্দিষ্ট আইন কিন্তু বদলে দেয় আন্তর্জাতিক আণবিক সংস্থা। এই আইন অনুযায়ী 2008 সালে ভারত দুভাগে তাদের ইউরেনিয়ামকে ব্যবহার করতে পারে। এনএসজি ওয়েভার আসে 2008-এ। সিভিল মিলিটারি নিউক্লিয়ার সেপারেশন এগ্রিমেন্ট সই করে ভারত। সেখানে একটি নির্দিষ্ট অংশের ইউরেনিয়ামকে ভারত সিভিলিয়ান পারপাসে ব্যবহার করবে, যেগুলো বহির্বিশ্ব থেকে ভারত আমদানি করবে। এরকমই চুক্তি কিন্তু ভারত সই করে ইন্টারন্যাশনাল আণবিক বা অ্যাটমিক এনার্জির সঙ্গে। কিন্তু বাইরে বাকি যে চুক্তির দ্বিতীয় খসড়ায় সেখানে ভারত কিন্তু বলে যে আনসেফগার্ড মিলিটারি রিঅ্যাক্টর, যেগুলো ভারত ইউরেনিয়াম এনরিচ করে তৈরি করবে, তা ডোমেস্টিক ইউরেনিয়ামের মাধ্যমেই ভারত একমাত্র করবে। অর্থাৎ মোদ্দা কথা হলো, পারমাণবিক যত বোমা তৈরি হবে ভারতের মিলিটারি শক্তি বাড়ানোর জন্য, তার ডোমেস্টিক ইউরেনিয়ামকে কাজে লাগিয়েই ভারতকে করতে হবে। বহির্বিশ্ব থেকে যে ইউরেনিয়াম ভারত আনবে নিজেদের দেশে, তা কোনো অবস্থাতেই তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামে কাজে লাগাবে না। এই মুহূর্তে ভারতের কাছে 11টি রিঅ্যাক্টর আছে এবং 2টো রিঅ্যাক্টর কিন্তু আরো তৈরি হচ্ছে। অর্থাৎ রিঅ্যাক্টরের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, কিন্তু সেই তুলনায় ইউরেনিয়াম ডোমেস্টিক লেভেলে কিন্তু তৈরি হবে না বা হচ্ছে না। এবং মেঘালয় ভারতের একমাত্র গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি ছিল, সেই ঘাঁটিও কিন্তু মেঘালয় সরকার বন্ধ করে দিতে চাইছে। জানি না কিসের স্বার্থে, কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। এই মুহূর্তে ভারতের কাছে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেডস মিসাইল আছে, আপনারা জানেন অগ্নি 5, অগ্নি P, আরিহান্ত, একাধিক সাবমেরিন যেখানে নিউক্লিয়ার ওয়ারহেডস প্রয়োজন।
অর্থাৎ ভারতের কাছে এই মুহূর্তে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক সেরকম ভাবে ইউরেনিয়াম এনরিচমেন্ট বাড়াতে হবে, অর্থাৎ পারমাণবিক বোমার সংখ্যা বাড়াতে হবে। না হলে ভারত ব্যবহার যে করবে তার কিন্তু গ্রাউন্ড লেভেলটা তৈরি হবে না। কারণ ক্রমাগত এই চাহিদা কিন্তু ভারতের এক্সিস্টিং যে ইকুইপমেন্টস আছে সেখানে বাড়ছে। মেঘালয়ে 2025 সালে তথ্য অনুযায়ী 13,000 টন ইউরেনিয়াম কিন্তু পাওয়া যেত। স্পেশালি গারো, জয়ন্তী, খাসি সেই পর্বত সংকুল এলাকা, তার নির্দিষ্ট একটি জায়গা ডোমিয়ার সিয়াত রিজিয়নে কিন্তু ম্যাসিভ ইউরেনিয়াম ভারত কিন্তু পেত। এছাড়াও আসাম বা অরুণাচল প্রদেশে নামমাত্র ইউরেনিয়াম ভারত কিন্তু এনরিচ করতে পারে। কিন্তু ভারতের মেন ইউরেনিয়াম মাইন ছিল মেঘালয়ের এই ডোমিয়াসাইট অঞ্চল, এবং এখান থেকে যে ইউরেনিয়ামকে উত্তোলন করা হতো তার কোয়ালিটিও কিন্তু অত্যন্ত ভালো। এই অঞ্চলে 0.1% ইউরেনিয়াম কনসেন্ট্রেটেড ভারত কিন্তু খুঁজে পেয়েছিল ইউসিআইএল এস্টিমেট দ্বারা। ঝাড়খণ্ডে যে ইউরেনিয়াম ভারত পায় তার কিন্তু ইউরেনিয়াম কনসেন্ট্রেটের পরিমাণ 0.3 থেকে 0.4%, অর্থাৎ এই অঞ্চলে ইউরেনিয়ামের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো, যা ভারত কাজে লাগাতে পারত এফেক্টিভলি। এবার এই অঞ্চলের কিছু মানুষকে বিরোধী রাজনৈতিক দলরা দিনের পর দিন উস্কেছে, বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলেছে। অনেকে বলেছেন ইউরেনিয়াম এনরিচ করলে এই অঞ্চলের হেলথ এবং এনভায়রনমেন্টাল প্রবলেম শুরু হয়েছে, যা ক্যান্সারের রেশিওকে বাড়াচ্ছে, ওয়াটার পলিউশনকে বাড়াচ্ছে, এবং ইম্পর্টেন্ট হলো এই অঞ্চলে এফেক্টিভলি একাধিক ফরেন ফান্ডেড এনজিও অত্যন্ত তৎপর হয়ে যায়। ফলে সেই বিদেশি চক্রান্ত, বিদেশি আন্তর্জাতিক একাধিক এনজিও এই মেঘালয় কেন্দ্র করে একাধিক জাল বিস্তার লাভ করতে শুরু করে দেয় কয়েক বছর আগে থেকে, যারা সাধারণ মানুষকে দিনের পর দিন এই ইউরেনিয়ামের বিপক্ষে জনমত গড়ে তুলতে সাহায্য করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই অঞ্চলে ম্যাক্সিমাম যে ধর্মাবলম্বী মানুষ আছেন তারা খ্রিস্টান ধর্মাবলম্বী। ফলে তাদেরকে বহির্বিশ্ব, স্পেশালি পশ্চিমী দুনিয়া খুব সহজে ম্যানুপুলেট করেছেন, এবং মেঘালয় সরকারের উপর এইখানকার মানুষ কিন্তু প্রেশার তৈরি করেছে, এবং মেঘালয় সরকার অবশেষে ইউরেনিয়াম মাইনিং এর উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, মেঘালয় তো দেশের বাইরে নয়, তাই কেন্দ্রীয় সরকার চাইলে মেঘালয় থেকে কি ইউরেনিয়াম এনরিচ করতে পারে না? দেখুন, এক্ষেত্রে নির্দিষ্ট আইন কিছু, সংবিধান সম্বন্ধ কিছু আইন কিছু বোঝানো দরকার। প্রথম কথা, ইউরেনিয়ামকে ভারত সরকার এন্ট্রি 6 লিস্ট 1-এ রেখেছে, অর্থাৎ অ্যাটমিক এনার্জিতে ইউরেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ভারত কিন্তু মেনে নিয়েছে। ভারত সরকার যে কোনো জায়গা থেকে নিজেদের ইচ্ছা মতো ইউরেনিয়াম এনরিচ করতে পারে। কিন্তু মেঘালয়, মিজোরাম, আসাম এবং ত্রিপুরা একটি অন্য নির্দিষ্ট আইনের আওতায় পড়ে, যাকে বলা হচ্ছে 6 শিডিউলড ল। এই 6 শিডিউলের আওতায় এই অঞ্চলে একাধিক ট্রাইবাল কোঅপারেশন বা ট্রাইবাল যে কমিউনিটি আছে তাদের নির্দিষ্ট আইনকে গুরুত্ব দেওয়া হবে, এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট বলা হয়েছে। এবং মেঘালয়ে যেখানে ইউরেনিয়াম এনরিচ করা হয় সেটি লোকাল ট্রাইবাল কাউন্সিলের আন্ডারে পড়ে, এবং সেই কাউন্সিলের আন্ডারে খাসি হিল অটোনমাস কাউন্সিল, তারা কিন্তু এই ইউরেনিয়ামের যে জায়গাটি আছে সেটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। অর্থাৎ লোকাল ট্রাইবাল কাউন্সিলকে টপকে ভারত সরকার কখনোই এখানে ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না। ফলে তারা যখন এখানে নিষেধাজ্ঞা তৈরি করেছে, ফলে ভারতের কাছে কিন্তু কিছু করার নেই, এবং তারা কিন্তু এই অঞ্চলের ল্যান্ড এবং ন্যাচারাল রিসোর্স তার উপর পূর্ণ কন্ট্রোল চেয়েছে, এবং শিডিউল 6 অনুযায়ী সেই ট্রাইবাল কমিউনিটিকে পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ একই সঙ্গে অনেকগুলো কারণ, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, যেখানে 7 সিস্টার্স থেকে ভারত তাদের নিজেদের দেশের ইউরেনিয়াম এনরিচ করতে পারছে না, এবং পুরো প্রক্রিয়াটি কালকে থেকে কিন্তু আটকে গেল। অর্থাৎ এই উত্তর পূর্ব অংশ, যে উত্তর পূর্ব অংশকে ক্রমাগত টার্গেট করছে পশ্চিমের দুনিয়া, ডিপ স্টেট, ফরেন ফান্ডিং, ধর্ম পরিবর্তনের খেলা এখানে চলছে। পাকিস্তান, বাংলাদেশ ক্রমাগত এই অঞ্চলে প্রেশার তৈরি করার চেষ্টা করছে। মণিপুরে কি হচ্ছে তা সকলেই আপনারা জানেন। সব মিলিয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে ইউরেনিয়াম এনরিচ না করলে ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাক্কা হতে চলেছে, যার রেমেডি ভারত সরকার কিভাবে করে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। সব মিলিয়ে কি করা উচিত ভারতের? ফোর্সফুলি তো ভারত এখানে কিছু করতে পারবে না, যা করতে হবে ডিপ্লোম্যাটিক হয়ে মাথা ঠান্ডা রেখে করতে হবে, তা কিন্তু পরিষ্কার। কি করা উচিত ভারতের? আমি আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলাম, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। খুব কম বাংলা চ্যানেল এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করে, টপিক নিয়ে আলোচনা করে। আমি ধারাবাহিকভাবে ভারতের এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু নিয়মিত সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করলে আমাদের ভিডিও আপনার টাইমলাইন অবধি পৌঁছে যাবে। লোকে দেখলে আরো রিসার্চ করে এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।